বা ডাটা সেন্টার ওরা আপনাকে কেউ যদি বলে গিয়ে থাকে, এটা কোনোদিন হবে না। তো আপনি প্রধানমন্ত্রী হিসাবে এটা বুঝতে পারেন না? যদি আমার মতন লোক যে একদম অ্যাডমিনিস্ট্রেশনের একদম বাইরে কোনো বুঝি, আপনার দেশে এই যে কালকের ভায়োলেন্স হলো, আপনার দেশে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আপনার পলিটিক্যাল স্পেস যদি না হয় সবার জন্য, তাহলে দে উইল নেভার কাম উইথ দিস ইনভেস্টমেন্ট। প্রবলেম হচ্ছে আপনার বিদ্যুতের প্রবলেম হচ্ছে। আপনি ওইখানে ডাটা সেন্টার করবেন, অনেক হিট জেনারেট করে ডাটা সেন্টার, অনেক পানির প্রয়োজন হয়, ওইখানে পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। আই ডোন্ট নো হাউ ইউ উইল ম্যানেজ, বাট আই এম শিওর দে উইল নেভার কাম। $2 billion is not coming, data issue, because আপনি কালকে যেসব করলেন, আর প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটাকে কন্ডেম করেন নাই। কালকে ছাত্রদল শিবিরের যে মারপিট হয়েছে, এইটা নিয়ে ওনার কোনো বক্তব্য এখনো আমি শুনি নাই। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আর উনি উনি ওদেরকে কন্ট্রোল করানোর চেষ্টা করেন নাই। যেভাবে এই জিনিসটা হয়েছে, এইটা মারাত্মক। দিস উইল মেক দি কান্ট্রি আনস্টেবল, আরো আনস্টেবল করবে। সো এখন আজকে দেখেন, শেখ হাসিনা একটি বক্তব্য রাখবেন, আমরা বা আমার গভর্নমেন্ট এত পেরেশান হয়ে গেছে এইটা নিয়ে। আপনি কেন ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে এটা কথা বলছেন যে হাসিনাকে বক্তব্য যেন না রাখতে দেন? দে স্টপ হাসিনা? দে ক্যানট, বিকজ খেয়াল রাখতে হবে, হাসিনাকে আমি বারবার বলছি, শি ইজ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। She has not resigned. She has not handed over power to the prime minister, incoming prime minister, but যেই হোক, বা ইভেন তারেক কেও, বা ইভেন ইউনুস কেও উনি হ্যান্ড ওভার করেন নাই পাওয়ার। এই কারণে আমি বলি, তারেক শাহ বলেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এখন উনি দেশ পরিচালনা করছেন, বাট দ্যাট ডাজ নট মিন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার যদি ইচ্ছা করেন তাহলে উনি সেখানে বসেও তো আদেশ দিতে পারেন। কাকে? আমলাকে আদেশ দিতে পারেন, পুলিশকে আদেশ দিতে পারেন, মিলিটারিকে আদেশ দিতে পারেন। ওই আদেশটা আপনি কার্যকর করবেন কিনা, দিস উইল ডিপেন্ড। কিন্তু একটা জিনিস হবে, উনি যদি সেখান থেকে আদেশ দেন অ্যাজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, তাহলে কিন্তু এইখানে পুরা আমলা, পুরা ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সেটা কোনো ভ্যালু থাকবে? সেটা কি কোনো ভ্যালু থাকবে? অফকোর্স থাকবে। আপনার 10 জনের মধ্যে 3 জন তো ওইটাকে পালন করার চেষ্টা করবে, হয়তো ডাইরেক্টলি পালন করবে না, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সি, আপনি, ইটস নট এ কোয়েশ্চেন অফ ভ্যালু, ইটস আ কোয়েশ্চেন অফ এসারশন দ্যাট আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে এই আদেশ দিলাম। আপনাকে বুঝতে হবে, হলো বা হলো না ইজ নট ইম্পর্টেন্ট, এইটা হলো এসার্টিং যে আমি এটা করছি। এই জিনিসগুলি তো হতে পারে। এই জন্য প্রাইম মিনিস্টার, আমাদের যিনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন, হি শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস। হি শুড বি মোর কেয়ারফুল। এত কেন আপনি দৌড়াচ্ছেন? আপনি আপনি যে সব করলেন, এই যে ওনার অ্যাডভাইজার যে মিটিং করলেন, বা এর আগে যা হলো, দিস অনলি প্রুভস যে আপনারা খুব শেকি আছেন। ইউ আর ভেরি শেকি। যেদিন থেকে শেখ হাসিনা অ্যানাউন্স করেছেন, সেদিন থেকে আপনাদের মানে মনে হচ্ছে যে পায়ের তলায় জমি নাই, এরকম অবস্থা। এর আগে আগে আরো কি কি করবেন শেখ হাসিনা, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমাদের সাথে তো শেখ হাসিনার কোনো কথা হয় না, কোনো যোগাযোগ নাই। বাট আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম, দ্যাট ইফ দিস থিংস হ্যাপেন, কোন পরিস্থিতি হবে। এই জন্যই আমি বারবার বলি, দ্যাট শেখ হাসিনা যখন বলেছেন যে উনি দেশে ফিরবেন, ওনার সাথে কথা বলেন, না হলে শি উইল স্টার্ট গিভিং ডাইরেক্টিভ। উনি নিজে ডাইরেক্টিভ দেবেন যে কাকে কি করতে হবে। এটা তো এখন মোটামুটি ওপেন সিক্রেট যে ডিপ স্টেটের কি খেলা ছিল, মার্কিন প্রশাসনের কি খেলা ছিল। আহ আমার প্রশ্ন হচ্ছে যে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসনের যে ব্লুপ্রিন্ট, সেটি না হলে কি এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কোনো ধরনের সম্ভাবনা ছিল না? দেখেন, আন্দোলন তো জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন অনেক আগের থেকেই চলছিল, ঠিক আছে, ওনার ইলেকশন নিয়ে অমুক নিয়ে। কিন্তু ইভেন বিএনপি তো অনেক আন্দোলন করেছে, তারা অনেক মিটিংস করেছে, অনেক বড় বড় মিটিংস করেছে, কিন্তু তারা কোথাও আন্দোলনকে নিতে পারে নাই। ইভেন তারেক জিয়ারও দেখেছি যে উনিও আহ, বক্তব্য দিয়েছেন যে লাশ যত বেশি পড়বে তত দ্রুত শেখ হাসিনার
ফলটা হবে, উনি চলে যাবেন বা বেরিয়ে এটা কি যাবেন। তারেক রহমান সাহেব বলেছিলেন? এইটা তো আমি ফেসবুকে দেখেছি। না, এরকম একটি অডিও রেকর্ড বেরিয়েছিল, কথোপকথন বেরিয়েছিল, সেটা হচ্ছে সাবেক মেয়র ঢাকার সাদেক হোসেন খোকা এবং মাহমুদুর রহমান মান্নার মধ্যে, তাদের দুজনের মধ্যে কে না না একজন না, বলছেন। ওইটা তো আপনি অনেক অনেক পুরান ইসে চলে গেলেন। সেটা তো খোকা যখন অসুস্থ ছিল, নিউ ইয়র্কে ছিল, তখন ওই আর্মিকে দিয়ে একটা টু করানোর ব্যাপারে ওরা আলাপ করেছিল, যার জন্য জি। মান্না ওয়াজ অলসো অ্যারেস্টেড। ওইটা ওইটা না, আমি ফেসবুকে দেখেছি ফোন আলাপে বর্তমান প্রাইম মিনিস্টার বলছেন এই কথাটা। এটা ফেসবুকে একবার না অনেকবার দেখেছি এটা। তো ফেসবুকে অনেক এনিওয়ে, কিছু তো ফেক ফেক হয়ে থাকে, মানে সেগুলো হতে তো পারে, জাস্ট আই মানে। ডোন্ট নো, বাট দে হ্যাভ নট ডিনাইড ইট। ওরা বলছে না কেন যে না এটা উনি না? আচ্ছা। যদি উনাদের যদি আমাদের নজরে এসে থাকে, তাহলে নিশ্চয়ই উনাদের তো একটা ব্যাপক ইয়ে আছে, মিনিস্ট্রি উনি আছে, আছেন। সব কিছু হুম, আছে। হ্যাঁ, ওনারা তো ডিনাই করতে পারেন এই জিনিসটা। জি। তো এই জিনিসগুলি তো ডিপ স্টেটের পার্ট ছিল। এখন যেটা হয়েছে, দ্য ডিপ স্টেট এখন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে বলেছিল যে আমরা সাউথ এশিয়াকে আমরা নিজেরা হ্যান্ডেল করব, বিকজ ডিপ স্টেট ওয়াজ ট্রাইং টু ওভারথ্রো অল দি গভর্নমেন্টস ইন সাউথ এশিয়া। সবাইকে ওভারথ্রো করার তাদের ইয়ে ছিল, নিজের লোক বসানো, যেটা অবশ্য কোনো লাভ হয় নাই। শ্রীলঙ্কায় কোনো লাভ হয় নাই, ওখানে কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট আছে আপনার। নেপালেও কোনো লাভ হয় নাই। আপনি যে কোনো জায়গায় যান, এখন স্পষ্ট ভাবে লোকজন শেখ হাসিনাকে মনে করছে। ঠিক আছে, তো আমি তো জনগণের মধ্যেই একজন। Because যখন জনগণ, আমরা মনে করেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা মামলা মোকদ্দমা খেয়েছি। এই জন্য আমি দেখেন ইউনূসের এই কিছুদিনের পর থেকে আমি তো এখন শেখ হাসিনার গুণ গাচ্ছি। কেন গুণ গাচ্ছি? বিকজ শি ডিজার্ভস ইট। আমাকেও তো আমার আল্লাহর কাছে গিয়ে বলতে হবে, আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এইগুলি কি করেছো। এই জন্য আমি মাফ চেয়েছি, যাদের বিরুদ্ধে ছিলাম ওদের কাছে মাফ চেয়ে নিয়েছি। আমি যাকে ফ্যাসিস্ট বলেছি মাফ চেয়েছি, বিকজ ইউনূসের চেয়ে বড় ফ্যাসিস্ট তো আর কেউ নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমান, উনি তো ডিজোরে প্রধানমন্ত্রী ইলেকশনের মাধ্যমে এসেছেন, কিন্তু যে ইলেকশন ইউনূস করিয়েছে, এই ইলেকশনের ভ্যালিডিটি কত হবে আগে গিয়ে যখন শেখ হাসিনা মাঠে নামবেন, আই ডোন্ট নো। তো এই জিনিসটা এখন, বিকজ আমাদের পাবলিকলি প্রধানমন্ত্রী যে কথাগুলি বলছেন, দোজ আর ভেরি নাইস, ভেরি গুড, এবং আমি সমর্থন করি ওই কথাগুলি। কিন্তু আমি জানি না ওনার মনের ভিতরে কি আছে। ওনার অনেক সময় এইসব যা হচ্ছে দেখে মনে হয় যে উনি মুখে একটি কথা বলছেন ফর পাবলিক কনজাম্পশন, কিন্তু ভিতরে উনি, ওনার মনে হয়তো সামথিং এলস আছে। বিকজ এটা যদি না হয়, কালকে এত ঘটনা ঘটলো, এটা উনি থামান নেই কেন? ওয়াই ডিড হি নট কাম আউট উইথ এ স্টেটমেন্ট? উনি আজকে ওইখানে গেছেন উদ্বোধন করতে, এখানে অনেক লোকজন আহত হয়েছে। আপনি আলিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে মারামারি হয়েছে, মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে মারামারি হয়েছে, জগন্নাথে হয়েছে, ঢাকা কলেজে হয়েছে, সিটি কলেজ, এইসব যে এলাকায় সব মারামারি হয়েছে, বোধহয় তিতুমির হয়েছে আমি শুনেছি। তো এইটা কি উনি বলেছেন? এখন পর্যন্ত কন্ডেম করেছেন? করেন নাই। ইউনূস সাহেবের যে এই যে এত বাচ্চা মারা গেল, আমার এই প্রধানমন্ত্রী কি স্পষ্ট ভাষায় দুঃখ প্রকাশ করেছেন? একদম স্পষ্ট ভাষায়? তাও আমি শুনি নাই। তো এই আপনি জিনিসগুলি বলছেন আপনি বলছেন যে আপনি অনুতপ্ত, আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা জি, সেই সরকারের নানান ধরনের অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরব ছিলেন, কথা বলেছেন, তার জন্য আপনি মাপ চেয়েছেন। আহ আওয়ামী লীগের একটি অংশ থেকে এমনটি দাবি করা হয় যে যখন আহ ওই সরকারের বিভিন্ন দুর্নীতি বা অসঙ্গতি অথবা অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলেছেন, এই কথা বলার কারণে নাকি এই 24-এর যারা আন্দোলনকারী তারা স্পেসটা পেয়েছে, তারা এটিকে লুফে নিয়েছে, এই জন্যই শেখ হাসিনা সরকারের পতনটা ত্বরান্বিত হয়েছে। আবার আমরা জানি ডিপ স্টেটে খেলা ছিল, মার্কিন প্রশাসনের ব্লু প্রিন্ট ছিল। আবার একথাও সত্য, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে ডিপ স্টেট সবসময় খেলে হচ্ছে স্রোতের অনুকূলে। তো ওই সময় ব্যাপক অংশে যে মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছিল, সেটি কাজে লাগিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই সরকার যে
অন্যায়গুলো হয়েছে তার বিরুদ্ধে কি মানুষ তখন প্রতিবাদ করবে, নাকি ওটি মনে করে থেমে যাওয়া উচিত ছিল যে না এরপরে আবার কোন সরকার আসে এই জন্য কোনো ধরনের কোনো প্রতিবাদ করা যাবে না, সেটিও কি সঠিক ছিল, সঠিক হতো? না না, দেখেন আমি একটা কথা বলি, সেটা হলো যখন আমি প্রতিবাদ করেছি, ওই আওয়ামী লীগের অংশ যাই বলুক না কেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদ যখন করেছে, বিকজ ন্যায়ের সাথে ছিলাম। জি। আমি যখন বলেছি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, তখন এই কারণে বলেছি যে সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না, যে ধরনের জাজেস, যে ধরনের হুম, হুম। বিহেভিয়ার ছিল কোর্টগুলির। এখন যেটা দেখলাম তারপরে, ও বাবারে, এইটা তো আরো বেশি ছাড়িয়ে গেছে একদম। মানে কিসের কিসের ইনসাফ? তখন তো তাও কিছু ইনসাফ পাওয়া যেত। এই কারণে এখন আমরা যারা তখন এত বিরুদ্ধে ছিলাম, আমরা এখন বুঝতে পেরেছি। দেখেন, একটা চেঞ্জ হলে বোঝা যায়। সামনে আমার একটা জিনিস ছিল, সেটা নিয়ে প্রতিবাদ করেছি, সেটা নিয়ে কথা বলেছি। তারপরে যখন একটা চেঞ্জ আসলো, সামনে দেখলাম যে আরেকটি সরকার আছে, এই সরকার কিভাবে চলছে, কিভাবে আমাদের জুডিশিয়ারি চলছে, তখন সে বোঝা গেল যে ওরে বাপ, দ্যাট ওয়াজ স্টিল বেটার। সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে যে ধরনের সিন্ডিকেশন, যে ধরনের প্রবলেম হচ্ছে, বা ইভেন দেখেন ইদানিং আপনি অ্যাটর্নি জেনারেলকে অ্যাসল্ট করা হয়েছে, আপনি দেখেন এই অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কি ধরনের সব কথাবার্তা হচ্ছে, ডিএজি এইজি অ্যাপয়েন্টমেন্টস নিয়ে নানান একটা প্রবলেম আছে, ওরকম প্রবলেম দেখি নাই। সো দ্যাট ওয়াজ আ মিস্টেক। অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট আমি ভুল করেছি, আমি মাফ চেয়েছি, এবং আমি বারবার মাফ চাইবো যে ওইটা আমার ভুল ছিল। এবং আমি বারবার এখন শেখ হাসিনার প্রশাসনকে, শেখ হাসিনা যা দিয়েছে দেশকে, এইটাকে, এইটার প্রশংসা আমি করব, অবশ্য করব। বিকজ গত 2-2.5 বছরে আমরা কিচ্ছু দেখি নাই, কিচ্ছু হচ্ছে না দেশে, এখনো শিশু মারা যাচ্ছে। আজকে 6 মাসের মধ্যে, যে গত 6 মাসের মধ্যে ল এন্ড অর্ডারের যা সিচুয়েশন হয়েছে, মার্ডার্স যেভাবে হচ্ছে, আই মিন এইটা তো শেখ হাসিনার সময় এরকম এত গ্রাফ উপরে উঠে নাই মার্ডার্স এর। আর আপনি জানেন যে আমরা তো সব খবর পাই না, পুলিশ অনেক খবরগুলি দেয় না, ঠিক আছে? তার মানে যা ফিগার্স পাচ্ছেন এর চেয়ে অনেক বেশি। এইগুলি ধরেন গার্মেন্টসে, আপনার মিল কলকারখানা কেন বন্ধ হয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের সময় এত? ওয়াই দে আর ক্লোজিং? যে বিকজ বিষয়টা আমি বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনি বন্দোবস্ত করতে পারছেন না কিছু। গত 1.5 বছর বা 2 বছরে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতির বিষয়গুলো দাঁড়িয়েছে তার মধ্যে অবশ্যই অবশ্যই সবচেয়ে আগে বলতে হয় মুক্তিযুদ্ধ ইস্যুতে। আমাদের ইতিহাস একেবারে ইতিহাসে খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আহ 71কে মেলাইন করার একটা মহোৎসব ছিল ইউনূসের আমলে। আহ এই ক্ষতি আপনার কি মনে হয় যে স্থায়ী ক্ষতি, নাকি এগুলো তারা চেষ্টা করেছে পারেনি, এগুলো সাময়িক তারা একটা বিজয় লাভ করেছে? পাশাপাশি সাম্প্রদায়িকতাবাদের উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদী গোষ্ঠীর যে আস্ফালন এখন নানান দিক থেকে জানান দিচ্ছে, এইগুলো কতদূর নিয়ে যাবে আমাদেরকে? না না, এটা তো দেশের দেশের জন্য খুবই খারাপ সিগন্যাল একটা, বাংলাদেশের জন্য। এই জিনিসটা তো কেউ টলারেট করবে না। শুধু টলারেট করবে না, আপনার দেশে বিনিয়োগও আসবে না। আপনার দেশে বাইরের বিনিয়োগ বাদ দেন, আমরা নিজেরাও বিনিয়োগ করবো না, মানে লোকাল যারা আছে ডোমেস্টিক, ওরাও করবে না। তো আপনি আপনি যাবেন কোথায়, বের হবেন কিভাবে এখান থেকে? গায়ের জোরে আপনি লোকজনের কাছে গিয়ে বলতে পারেন যে তুমি এই ট্যাক্স দাও, ওই ট্যাক্স দাও, তারা নতুন আইন করেছে, এগুলি দিয়ে কোনো কাম হবে না তো। দেশ এইভাবে চলে না, দেশ এইভাবে চলে না। আর প্রবলেম হয়ে গেছে কি, যে এই যে আপনার তারেক সাহেবের যে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটের মধ্যে কোনো ডেপথ নাই, কোনো ধরনের ডেপথ নাই, কোনো ধরনের আপনার ন্যাশনাল ইস্যুস গুলি রিজলভ করার মতন কোনো কিছু নাই। আপনার জুডিশিয়ারিতে নাই, বোগাস হয়ে গেছে জুডিশিয়ারি একদম টোটালি। সরি, আপনি, আপনাকে কেউ কন্টেম্প করবে না, বিকজ যে জিনিসটা আছে, বলুন জি। অ্যাজ এ লয়ার বলছি আমি, জুডিশিয়ারির মধ্যে কোনো ডেপথ নাই। কনস্টিটিউশনাল ল যেটা আপনার দেশকে ওগুলি বোঝেই না তারা, ওরা বোঝেই না, ওদের মাথার উপর থেকে সব যায়। আমার আমার কথা হচ্ছে যে কোন ইনস্টিটিউশন আপনার ঠিক আছে? পার্লামেন্ট এত লম্বা সেশন চললো,
একটাও ন্যাশনাল ইস্যু নিয়ে কথা হয়েছে এখানে? খালি ঘোষক, আমার এত বেড হসপিটাল দরকার, আমার এত রাস্তা দরকার। আরে জিয়াউর রহমান ওয়াজ সাকসেসফুল বিকজ জিয়াউর রহমান ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, নাম্বার ওয়ান। জিয়াউর রহমান ইন্টেলিজেন্স এজেন্সি, মানে পাকিস্তানের আর্মি ইন্টেলিজেন্সি ছিল, তার মেধা ওয়াজ টোটালি ডিফারেন্ট। সো এই মেধা নিয়ে, যে মেধা আমাদের বর্তমান শাসক গোষ্ঠীর আছে, এই মেধা নিয়ে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। দেশের এটা দুর্ভাগ্য। কথা বলছেন আপনি, কিছুই করতে পারছে না। জুডিশিয়ারি নিয়ে কথা বলছিলেন, আপনি দেশের ইকোনমিক সিচুয়েশন নিয়ে কথা বলছেন, গ্যাস সেক্টর, ইলেকট্রিসিটি, এনার্জি ইত্যাদিতে অনেক কিছু নিয়ে কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাতের মধ্য দিয়ে 5ই আগস্টের সৃষ্টি, শেখ হাসিনা সরকারের পতন, সেই কোটাও তো এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এবং যেই ছাত্র সমাজ বিস্ফোরিত হয়েছিল, তার পেছনে যারাই থাকুক না কেন, ছাত্র সমাজ তো সামনে ছিল, তরুণরা সামনে ছিল, সেই ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য বা শিক্ষা ব্যবস্থার জন্য তো আমরা বিন্দু পরিমাণ ইতিবাচক কোনো পরিবর্তন দেখলাম না, বরঞ্চ আরো বিভিন্ন ক্ষেত্রে সেটি ধ্বংসের চিহ্ন আমরা দেখলাম। আপনি কি বলবেন? না, হবে না তো, বিকজ দেখেন 2018-তে আপনিও খুব ভালো জানেন। না, আমি বলতে চাচ্ছি যে আপনি তাহলে যে প্রত্যাশা থামলেন, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরু হলো, মানে বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ক্যাবিনেটটা যাত্রা শুরু করলো, তাদের কর্মকাণ্ডে আমরা যেন দেখলাম যে 71কে প্রথমে দেখলাম যে 71 এবং 24কে পাশাপাশি আসনে বসানোর চেষ্টা, তারপরে এক পর্যায়ে 71কে বাতিল করে দেওয়ার একটা প্রচেষ্টা, বঙ্গবন্ধুকে বাতিল করা মানে 71কে বাতিল করা। তো বঙ্গবন্ধু ছাত্র 71 হয় না রে ভাই, বঙ্গবন্ধুকে বাতিল করে দেওয়া এবং বঙ্গবন্ধুকে এই স্বৈরাচারের প্রথম আইকন হিসেবে দেখানো, ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখানো, এই যে প্রবণতাটা ছিল, সেই প্রবণতার মধ্যে আবার একটা আমরা কথা শুনতে পেলাম, সেটা হলো সংস্কার। মানে একটা ওই মানে গাধার সামনে মূলো ঝুলানোর মতো একটা সংস্কারের মূলও কিন্তু ঝুলিয়ে দেওয়া হলো। তো এই মূলটাকে আপনি কীভাবে দেখবেন? এই যে সংস্কার যে জিনিসটা করা হচ্ছিল ওই সময় তারা করছিল, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আপনি ঠিকই বলেছেন যে গাধার সামনে যেভাবে মূল্য ঝুলিয়ে দেওয়া হয়, এবং এই সময়ে এতগুলো মূল্যর আমদানি হয় যে বাজারে বোধহয় আর সাধারণ মূল্য ছিল না তখন। সব অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই ছিল, এবং তারা একটি একটি করে মূল্য কয়েকদিন পর পর করে বের করতে শুরু করলো। যাদের বাংলাদেশি পাসপোর্ট নাই, তাদের হাতে চলে গেল বাংলাদেশের সংবিধান লিখবার গুরুদায়িত্ব। তারা তাদের কিংভূত চিন্তা জাতির উপর চাপিয়ে দিতে শুরু করলো, যারা জীবনে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের অভিজ্ঞতা নাই, বাংলাদেশের নির্বাচন কী করে হয় যারা জানে না, জীবনে কোনো দিন কোনো নির্বাচনে তাদের অভিজ্ঞতা নাই, পাবলিক নির্বাচনে, তারা ঠিক করলেন বড় রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে। তারা একটা মুসাবিদা তৈরি করলেন, এবং দিনের পর দিন এভাবে যে 9 মাস তারা সংস্কার নিয়ে আলোচনা শুরু করলেন। 11টি কমিটি হলো সংস্কারের, তার মধ্যে একটির প্রতিবেদন নিয়ে বেশি কথা হয়, সেটা হচ্ছে সংবিধান সংস্কার, যেটার আলী রিয়াজ সাহেব ছিলেন এটার প্রধান। এবং তারা এমনভাবে একটা বন্দোবস্ত করলেন যেটা জুলাই সনদ, এবং সেই ভূমিকায় দেখা গেল যে তারা যে ভূমিকাটা পরিচিতিমূলক একটা লেখা লিখেছেন, সেখানে পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে আক্রমণ করেছে, এই কথাটি লেখা। অর্থাৎ হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটাই নয়, কিন্তু হানাদার বাহিনী আক্রমণ করেছে। সরকারিভাবে বলা হচ্ছে পাকিস্তানকে হানাদার বাহিনী। সে তৎকালীন সরকারের সময় সেই বিসিএস পরীক্ষা হয়েছে, সেই বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেছে, প্রতিরোধ যুদ্ধ। আমরা দেখতে শুরু করলাম যে মব সন্ত্রাস হচ্ছে, যেখানে সেখানে আপনার আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে, আইনের শাসন একেবারে অনুপস্থিত হয়ে গেল। আপনি বলতে পারেন যে পুলিশের যেই অমানবিক কার্যক্রম ছিল আওয়ামী লীগের শেষ সময়ে, পুলিশ বাহিনী অনুপস্থিত হয়ে গেছিল, কি করে তারা পারবে। তাহলে গোপালগঞ্জে কি করে তারা দমন করলো, 5 জন নিহত করে। অর্থাৎ সরকারের হাত কিন্তু শক্তই ছিল, চাইলে তারা পারত। তারা চায় নাই বলেই 32 নম্বরে 3বার বুলডোজার গেছে। বুলডোজার পকেটে নিয়ে যাওয়া যায় না,
বুলডোজার সরকারিভাবেই গেছে এবং সেখানে বুলডোজার 3বার এই বাড়ি ভেঙেছে 32 নাম্বার। আপনি দেখুন যে তখন যেখানে সেখানে আপনার এক পীর ভদ্রলোককে পুড়িয়ে কবর থেকে তুলে পুড়িয়ে মারা হয়েছে। তার না, মারা হয়েছে না, সে মারা মানে মৃতই ছিল। হ্যাঁ হ্যাঁ, মৃতটাকে কবরে তো আসলে জীবিত থাকে না, মৃতকে আবার তুলে পোড়ানো হয়েছে। তারপরে যে মোফাজ্জল বলে বোধ হয় একটি যুবককে ভাত খাইয়ে 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা হলো। মানে বিভৎসতার চূড়ান্ত হয়ে গেল চারপাশে, সরকার নির্বিকার নির্লিপ্ত, এবং দেখা গেল যে সরকার তখন নতুন এক ধরনের বয়ান উৎপাদন করতে ব্যস্ত, এক ধরনের ন্যারেটিভ মুক্তিযুদ্ধের। 47 নিয়ে খুব কথাবার্তা শুরু হলো, জিন্নার জন্মদিন পালন করতে শুরু করলো, চারদিকে একটা হই হই রব, যেন পাকিস্তান ফেরত এসে গেছে। একদম সবার মধ্যে ফুর্তি, তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশের মধ্যে ফুর্তি। 47, 40, তারপরে কেউ কেউ শুরু আরও দূরে চলে যায়, পারলে চাঁদে চলে যায়, যে বানর কলা খেয়েছিল না কলা বানর খেয়েছিল, এই নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। যে যার মতো করে মুক্তিযুদ্ধ ওটা বলবেন না, ঢাকার সঙ্গে যে করাচির ডাইরেক্ট ফ্লাইটও চালু হয়ে গেল। হ্যাঁ, এবং সেটাতে বিনা পয়সায় অনেকে যেতে শুরু করলো, ভিসা মুক্ত যাতায়াত শুরু হলো পাকিস্তান বাংলাদেশের মধ্যে। মানে একদম পেয়ারের পাকিস্তান এখানে। আপনি আমাকে বলেন, পাকিস্তানের সঙ্গে যদি সুসম্পর্ক হয় এটা খারাপ কি? এটা ভালোই তো, একটা মুসলিম কান্ট্রি। এবং ওখানে যারা আমি আপনাকে একটু অন্যদিকে যে একটু বলি যে আমার কাছে ভারতে গিয়েছে, পাকিস্তানে গিয়েছে এমন অনেক লোকের সঙ্গে কথা হয়েছে। তারা কিন্তু এটা আমাকে বলেছে যে ভারতে গেলে ভারতের ইমিগ্রেশনে আমাদের প্রতি যেভাবে তাকায়, যেরকম সন্দেহের চোখে তাকায়, পাকিস্তানে গেলে নাকি পাকিস্তানের এয়ারপোর্টের ইমিগ্রেশনটা আমাদেরকে একদম জড়ায় ধরে যে আমাদের ভাই এসেছে। তো এই যে অভিজ্ঞতাটা, এটা যদি বাড়তি হয়, বাড়ে, মন্দ কি? না, আসলে তো মন্দ ব্যাপারটা না। বিষয়টা হচ্ছে কি, যখন যার সঙ্গে আমাদের একটা রক্তাক্ত সম্পর্ক জড়িত, সেটা যদি হঠাৎ করে প্রেমে রূপান্তরিত হয়, রক্ত থেকে প্রেমে এলো কী করে, এই ইতিহাসের গ্রন্থিটুকুই আসলে জরুরি, যে আপনি কিসের বিনিময়ে এটা করছেন। আপনি যেই এয়ারপোর্টে আপনাকে প্রশ্ন করে, যে এয়ারপোর্টে আপনাকে আটকিয়ে দেয়, সেটা কিন্তু আপনার পাসপোর্টের ওজনের উপরে ডিপেন্ড করে। এবং সেখানে ভারতে তো প্রচুর লোকজন আসছে, বা পাকিস্তানে তো বাংলাদেশ সেভাবে যায় না, সেই জায়গা থেকে হয়তো এটা হতে পারে। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট যখন আপনার মূল্যবান হয়ে উঠবে, তখন ভারত কিন্তু তখন আপনাকে প্রশ্ন ওইভাবে করবে না। কিন্তু যেহেতু প্রতিবেশী দেশ, বিভিন্ন ধরনের নানান রকম বিষয়গুলো এখানে আছে, তার মানে ভারত আর পাকিস্তানকে এক পাল্লায় মাপার এখানে সুযোগ নাই। আপনার পাকিস্তানের সঙ্গে আমাদের অমীমাংসিত বহু ঘটনা আছে, এবং সেই সমস্ত বহু ঘটনা আপনি যদি একদম ভুলিয়ে দিতে চান, যে কি করে আমাদের 25শে মার্চ থেকে শুরু করে তারপরে আমাদের যে নানান রকমের দেনা পাওনা সব কিছু আমরা ভুলে যাব হঠাৎ করে 24শে আগস্টের, মানে 24 সালের 5ই আগস্টের পরে, এই ধূম্র শলাকাটার নাম কি? এই ধূম্র শলাকাটার নাম হচ্ছে এক ধরনের বাটপারি। এই বাটপারির কারণেই আমাদের মনে সংশয়। কারণ আপনি যেই 24শে আগস্টের যে বর্ণনা আমরা দিচ্ছিলাম, সেখানে কিন্তু পাকিস্তান অভিমুখী যাত্রা ছিল না, কোথাও ছিল বাংলাদেশ অভিমুখী যাত্রা। আমরা ভারতের দিকেও যাব না, আমরা পাকিস্তানের দিকে যাব, আমরা তো বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশ কোনটা? বাংলাদেশের মাসুদ ভাই, আমি দুটো বাক্য বলতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে দুটো, একটা বাক্য হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের মূল চেতনাটা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই দিকে আমরা গেলাম না কেন? আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে জানতেই চাচ্ছি। সেটা হলো, যখন ধরেন 5 আগস্টে শেখ হাসিনা মানে সরকারের পতন ঘটল, তারপরে 3 দিন কোনো সরকার দেশে ছিল না। 8 আগস্টে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হলো যে উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন। যখন প্রথম আপনি শুনলেন যে ডক্টর ইউনূস দায়িত্ব নিতে যাচ্ছে প্রধান উপদেষ্টা হিসাবে, জাস্ট এইটুকু, আপনার মনে কি ওনাকে ঘিরে কোনো প্রত্যাশার জন্ম নিয়েছিল? আমার কিন্তু নিয়েছিল। আমি বলে রাখি আপনাকে, আমি কিন্তু ভেবেছিলাম যে এবার যেহেতু উনি কোনো পলিটিক্স করেন না, কোনো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি ভেবেছিলাম এইবার বোধহয় দেশটাকে, জাতিটাকে উনি ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা নেবেন। এ ধরনের একটা প্রত্যাশা আমার শুরুতে ছিল। আমি এটাও ভেবেছিলাম যে ওনার আন্তর্জাতিক একটা প্রচুর যোগাযোগ আছে, হয়তো আমরা আন্তর্জাতিকভাবে
অনেক দেশের সঙ্গে কানেক্টেড হতে পারবো, আমাদের অর্থনৈতিকভাবে উনি অর্থনীতিবিদ, অর্থনীতিতে প্রচুর আসবে, এই ধরনের কোনো চিন্তা আপনার মধ্যে ছিল কিনা? আর থাকলে অথবা না থাকলে তারপরে আপনি কি দেখলেন? ব্যক্তিগতভাবে আমার তো খুবই বড় রকমের প্রত্যাশা ছিল মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি। তার যে ট্র্যাক রেকর্ড, বাংলাদেশের যে প্রান্তিক মানুষদের সঙ্গে তার দীর্ঘকালের যে সম্পর্ক, বিশেষ করে নারীদের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন, কাজেই এটা তো একটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল একটা, যেহেতু তিনি কোনো রাজনৈতিক এজেন্ডা তার থাকবার কথা নয়, তিনি একটা রেশনাল মানুষ, প্রগতিশীল মানুষ, এবং মানুষের বিভিন্ন ধরনের কুপমণ্ডকতার বিরুদ্ধেই তো আসলে তার যে গ্রামীণ ব্যাংকের যাত্রা, এটাই তো আমরা জানতাম। এবং অন্যান্য যারা তার সঙ্গে ছিল সকলেই বিভিন্ন ধরনের সুশোভন কথাবার্তা এবং নানান ধরনের ট্র্যাক রেকর্ড মানুষের জন্য কাজ করেছেন, এরকমই তো ছিল। কিন্তু আমরা শুরুর দিকেই যখন দেখলাম যে তিনি বলছেন যে 32 নম্বর কেন ভাঙা হলো, তার মেয়েকে যে জিজ্ঞেস করুন, তখনই তো বোঝা গেল যে তিনি একটা বিশেষ রাজনৈতিক এজেন্ডা নিয়ে এসেছেন, যে এখানে একটা খণ্ড বিখণ্ড একটা ব্যাপার তৈরি করবেন এবং একটা বড় রকমের শক্তিকে অনুপস্থিত করে দিয়ে সেই জায়গায় একটা শক্তিকে জোর করে বসিয়ে দেবেন। সেই শক্তিটা হচ্ছে সাম্প্রদায়িক ডানপন্থা, এবং যেই শক্তিটাকে তিনি অনুপস্থিত করতে চাইছেন সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং মুক্তিযুদ্ধটাকে তিনি রিসেট বাটন দিয়ে বন্ধ করে দিতে চাইলেন, উল্টা দিকে যাত্রা শুরু করলেন। এইটা তার মতো ব্যক্তির কাছ থেকে আমরা কী করে প্রত্যাশা করি? এবং আমরা পরবর্তীতে মিলিয়েছি, কারণ এত তো আসলে সন্দেহপ্রবণ নই আমরা। এক ধরনের আমাদের এক ধরনের শুভবাদী চিন্তা সবসময় কাজ করে সাধারণ মানুষের মধ্যে, যে একটা মানুষ, এত বয়স্ক মানুষ, তার আর কী চাওয়ার থাকতে পারে। পরে দেখলাম যে উনি যে কোনোভাবে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান। তিনি সংস্কারের নামে এমন একটা কাণ্ড পারলে 500 বছর থেকে যাবেন, মানে অমর হয়ে যাচ্ছেন তারা। এবং তাদের যে নানান রকম তালবাহানা, এই তালবাহানাতে দেখা গেল তিনি ছাত্রদেরকে তাদের নিয়োগকর্তা বললেন, তিনি বললেন যে তারাই হবে শিক্ষামন্ত্রী, তারাই হবে ইত্যাদি। তার এই 18 মাসে তিনি একবার বলেন নাই ছাত্ররা তোমরা টেবিলে বসো, পড়াশোনা করো, তোমাদের জীবনের একটা স্ট্রাগল লাইফ দরকার। এই ছাত্ররা প্রাডো গাড়িতে চড়তে শুরু করলো, এই ছাত্ররা বিভিন্নভাবে মব সন্ত্রাস করলো, তাদেরকে কখনোই তিনি কোনো সুবচন শোনাননি। বরং যারা গালিগালাজ করেছে তাদেরকে জাতীয় বীর বানিয়ে জাতীয় কবির গোরস্থানে তাদেরকে দাফন করার ব্যবস্থা করেছেন। এটার মানে কি? আমাদের যে এত শত শত বছরের যে আমাদের যে পারম্পর্য, আমরা যে পারস্পরিক সহমর্মী একটা সমাজ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সেই সমাজ তিনি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবার চেষ্টা করেছেন। আচ্ছা, এই তারপরে একসময় উনি নির্বাচন দিলেন, আমরা দেখলাম 1.5 বছরের মাথায় এসে নির্বাচন দিলেন। অনেকে এমনও বলেন যে আর্মির চাপে উনি নির্বাচন দিতে বাধ্য হয়েছেন, কারণ আর্মি চিফ আগে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, সেভাবে দিয়েছেন বলে অনেকে বলেন। যেভাবেই হোক না কেন নির্বাচনটা হলো। নির্বাচন হওয়ার পর মানুষের ভোটে, নির্বাচন নিয়ে অনেক আপত্তি ছিল যে ওখানে সবাই তো নির্বাচন করতে পারলো না, কোনো কোনো দলকে নির্বাচনের বাইরে রাখা হলো। তারপরে একটা সরকার আসলো। তো এই সরকারের আমলে আমরা কি দেখলাম, আমরা কি দেখছি, কি প্রত্যাশাটা ছিল আমাদের এই সরকারের উপর? এবং আমরা এটাও দেখলাম যে আগের সরকারের ধারাবাহিকতা যেন অনেকটাই এই সরকার করে চলেছে, বহন করে চলেছে। এই ধরনের কিছু দৃশ্য কি আপনার চোখে পড়েছে? দেখুন, এই 18 মাসের যেই ইউনূস সরকারের আপনার বিদায়ের যেই দরজাটি, সেটা কিন্তু খুবই সংখ্যাবহুল ছিল এবং এক ধরনের ট্যাগ অফ ওয়ার চলেছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি বাইরে থেকে। তো এটা আপনি যেমন বললেন যে সেনাবাহিনী চায়নি, শুধু কেবল সেনাবাহিনী নয়, দেশের মানুষের একটা প্রবল চাপও তো ছিল। এবং আপনি যদি তাদের বিকল্প কোনো কিছু ব্যবস্থা থাকতো, তারা তো এত সহজে যেত না। তাদের তো কোনো রাজনৈতিক দলই নাই, তাদের যে অতৃপ্ত বাসনা, এই ক্ষমতা কেন্দ্রিক বাসনাই তো আসলে জামাত এনসিপি, এবং এইটাকে তারা চেষ্টা করেছিল পারলে ক্ষমতাতে বসিয়ে দিতে। সেটা তারা পারেনি বটে, কিন্তু যে আকারে বিরোধী দল আমরা দেখতে পাচ্ছি বর্তমান জাতীয় সংসদে, সেটা নানান সন্দেহ আমাদের তৈরি করে। এমন আমরা সরাসরি কারচুপি না হলেও এমনভাবে একটা বন্দোবস্ত করেছে তার অন্তর্বর্তীকালীন সরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগকে অনুপস্থিত করেছে 1 নাম্বার, এবং সেটা অযৌক্তিকভাবে।
কারণ যে কোনোভাবে আপনি বলেন, যে কোনো বুদ্ধিতে আপনি একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রধান রাজনৈতিক দল, তাকে আপনি বলছেন যে নির্বাচনে আসতে দেবেন না, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, 14 বছরের জেল দেওয়া হবে, আপনি 4-5 কোটি লোককে আপনি জেলকে দিয়ে দিবেন। তো কেন আপনার এত ব্যক্তিগত রাগ কেন? যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদেরকে আপনি ফৌজদারি আইনে বিচার করবেন, তাদেরকে আবার যুদ্ধাপরাধের সাথে আপনি যুক্ত করলেন, দিয়ে টোটাল জিনিসটাকেই আপনি একটা ফাফা ব্যাপার উপরে দাঁড়িয়ে দিলেন। এইরকম একটা পরিস্থিতিতে, এবং বিশেষ করে আপনার মনে পড়বে গণভোটের যে প্রশ্ন, একটি প্রশ্ন যে উচ্চ কক্ষে আনুপাতিক হারে বসিয়ে দেবার যে ব্যাপারটা, এটা তো বিএনপি কখনোই রাজি হয়নি। তাহলে কেন এই প্রশ্নটি করা হলো? কারণ এই উচ্চ কক্ষে 100 জনের মাধ্যমে যতই তারা চেষ্টা করুক না কেন, যে বাংলাদেশের মানুষ তো আসলে শেষ পর্যন্ত রাজনৈতিক সচেতন, তারা তো এইভাবে ডানপন্থীদেরকে ভোট দেবে না, এবং সেই কারণে শেষ চেষ্টা হিসেবে উচ্চ কক্ষে একটা এমন বন্দোবস্ত করবার চেষ্টা করা হয়েছিল যাতে তারা পুরো জিনিসটাকে হাতের মধ্যে রাখতে পারে। সেইটা বিএনপি ম্যাচিউর রাজনৈতিক দল হিসেবে প্রাথমিকভাবে রাজি হয়েও যখন জিতে এসেছে 2/3, এখন আর গণভোট নিয়ে তারা কিন্তু রাজি নয়। কারণ এই আনুপাতিক হারে উচ্চ কক্ষ মানার তো কোনো প্রশ্নই ওঠে না। দেশের মানুষ এমনিতেই গরিব মানুষ, 300 এমপির এত কিছু নিয়ে চলাই তো একটা কঠিন ব্যাপার। আরও 100 লোক কী কারণে দরকার? তাদের এত বিলাস বেসনের প্রয়োজন তো নাই দেশের উপরে। না, কিন্তু গণভোটে তো জনগণ রায় দিয়েছে, এবং তারও চেয়ে বড় কথা, এই গণভোটকে অনেকে অবৈধ বলছে যে এই গণভোট এরকম হতেই পারে না, সেটা নয় মানলাম। কিন্তু বিএনপি তো মানে পুরো নির্বাচনী প্রচারণার সময় তারা তো গণভোটে হা ভোট দেওয়ার জন্য তারা তো আপনার জনগণকে আহ্বান জানাইছে। এখন যে আহ্বান বিএনপি জানাইলো, এবং বিএনপির যিনি প্রধান তিনি নিজেও বলেছেন যে আপনারা হা ভোট দেন গণভোটে, তো উনি তো গণভোট দিতে বলেছেন। এখন যেটাতে জনগণকে উনি উৎসাহ দিলেন, দেওয়ার জন্য অনুরোধ করলেন, সেটাকে উনি যদি অস্বীকার করেন, তাহলে এটা কি এক ধরনের হিপোক্রেসি হয়ে যাচ্ছে না? দেখুন, আপনি যখন আমার সঙ্গে হিপোক্রেসি করবেন পুরো জাতির সঙ্গে, আপনি গণভোটের 4টি প্রশ্ন তৈরি করেছেন, 9 মাস আলোচনা করেছেন, এই 4টি প্রশ্ন কার সাথে আলাপ করলেন? বিশেষ করে আনুপাতিক হারের যে বিষয়টা, উচ্চকক্ষের যে বিষয়টা, উচ্চকক্ষ তো আপনার যেই সিট, যে প্রাপ্ত সিটের আনুপাতিক হারে শূন্য শূন্য বললে একটা ভুল হবে, শূন্যর একটা ভ্যালু আছে, কিন্তু এক্ষেত্রে তার যোগফল হচ্ছে মাইনাস। কারণ সব দিক দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা নিম্ন গতিতে ধাবিত হচ্ছি, এমনভাবে ধাবিত হচ্ছি যে এর থেকে উঠতে যত সময় লাগবে বোঝা খুব মুশকিল, কবে উঠবো আমরা। এবং বর্তমান সরকার যখন 12ই ফেব্রুয়ারি একটা তথাকথিত নির্বাচন দিল, সেই নির্বাচনের মাধ্যমে যে একটা সরকার আসলো সংখ্যাগরিষ্ঠ সংখ্যার, সেটা নিয়ে এসে তারা মনে করছিল যে তারা নতুন করে, জনগণ মনে করেছিলেন যে তারা নতুন করে কিছু একটা করবেন, যেটা 18 মাসে তারা পায়নি। কিন্তু সে গুড়ে বালি, কারণ তারা কি করলো, একই ধারায় ইউনূসকেই তারা পদাঙ্ক অনুসরণ করলো। ইউনূসেরই তারা এক্সটেনশন গভর্নমেন্ট, এটা ইউনূসের এক্সটেনশন গভর্নমেন্ট হওয়াতে ইউনূসের যে বিশ্ববাটপার, ইউনূসের যে পলিসিগুলা, সেই পলিসিগুলাই তারা দিচ্ছে, এবং এই যে টোকাইগুলাকে তারা প্রাধান্য দিচ্ছে। যদিও তারা মুখে বলছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করার সময় নাই, এখন আমরা কনস্টিটিউশন আপহোল্ড করি। কনস্টিটিউশন যদি আপহোল্ড করো, তাহলে তো তোমরা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিতে পারো না। তো 5ই আগস্টের কুফল প্রচুর। শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে, একেবারেই। তারপরে ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, তার পরবর্তীতে স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আমাদের কমিউনিকেশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। 5ই আগস্টের পরে ললেসনেস সবচেয়ে, আইন শৃঙ্খলার বলতে কিছু নাই, আইন তাদের নিজের হাতে নিয়ে নিয়েছে। পুলিশকে যেভাবে মেরেছে, পুলিশরা এখন দর্শক হয়ে থাকে অনেক সময়, পুলিশকে তারা নিষ্ক্রিয় করে দিয়েছে। এই সবচেয়ে বড় দায় যে আমরা যদি এখন এটাকে পোস্টমর্টম করতে চেষ্টা করি, সবচেয়ে বড় দায়ী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তার নেতৃত্বে যে আছে মৌলানা, আমি তাকে মৌলানাই বলতে আরম্ভ করেছি এখন, কারণ সে মৌলানা ওয়াকারুজ্জামান, যে এখন দেশের লোকদেরকে বিদাতের ইতিহাস শোনাচ্ছে, যে দেশে বিদাত ভরে গেছে। তো বিদাত ভরে গেছে তারা আগে জানতো না। তো সেই জন্যেই এই যে আর্মি যে কত বড় বিট্রেয়ার, তারা তাদের, সে তার প্রধানমন্ত্রী না, তার ডিফেন্স মিনিস্টার, তার যে মিনিস্টার, তাকে তার প্রোটেক্ট করার কথা, তাকে প্রোটেক্ট না করে সে জনগণের সাথে গেছে, এবং তাদের জন্য তাদেরকে
কেউ একজন বলেছে যে তোমরা পিস কিপিং মিশনে আসতে পারবে না বা ডলার পাবে না। এই ডলারের লোভে তারা দেশটাকে একেবারে শেষ করে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসলীলা এখনো আমরা বহন করে যাচ্ছি। বিদেশে থাকি, বাইরে দেশে থাকি, যেখানেই থাকি, আমরা এই 18 কোটি জনগণ বা 22-20 কোটি জনগণ যারা আছে, তারাই এটা এখন তারা ভুলটা বুঝতে পারতেছে যে একটা সাজানো গোছানো সরকারকে কিভাবে, একটা উন্নয়নশীল সরকারকে কিভাবে তারা বের বের করে দিল, দেশ থেকে বের করে দিয়ে দেশটাকে তারা একেবারে পানির ভিতরে ফেলে দিয়েছে। কুয়া, আমরা আমাদের দেশে কোয়া বলি এটাকে, এই কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, কুয়ার থেকে উঠে আসতে পারতেছে না। কি করে উঠে আসবে সেটাও জানে না, চেষ্টা করতেছে উঠে আসতে কিন্তু পারতেছে না, পারবেও না। এই তারেক জিয়া গভর্নমেন্টও পারবে না, কারণ তার মধ্যে বেশিরভাগই সমস্ত বাটপার এবং চাঁদাবাজিরা ভর্তি। এই চাঁদাবাজি করে তো চলবে না, চাঁদাবাজির এমন পর্যায়ে গেছে যে এখন এটা একটা যদি একটা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি আমি, যে ছাত্রদল শিবিরে যে মারামারিটা শুরু হয়েছে, এটা যদি একটা গৃহযুদ্ধে পরিণত হয় আমি আশ্চর্য হব না। তো আমরা অপেক্ষায় আছি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গকন্যা ফিরে আসে, যদি দেশের হাল ধরে কিছুটা টার্ন অ্যারাউন্ড করতে পারে। আপাতত আমি এখানেই থামছি, দেখে একটু শরীফ সাহেব কি বলেন। একেবারেই। এই শরীফ ভাই, আপনি কিভাবে দেখছেন জুলাই আসলে কি দিল বাংলাদেশকে? বাংলাদেশটাকে রাখলো নাকি বাংলাদেশকে শেষ করে দিল? হ্যাঁ, বাংলাদেশটাকে আমরা হারিয়ে ভালো ফেলেছি। প্রশ্ন। অনেকদিন পর একটা ভালো প্রশ্ন, ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটা যে জুলাই দিয়েছে প্রতারণা, এই পরিবর্তন নয়, এটা হচ্ছে প্রতারণা। সাধারণ মানুষ মনে করেছিল যে একটা বড় ধরনের ইনুস আসছে, একটা বড় ধরনের পরিবর্তন পাবো, আমরা গণতন্ত্র পাবো, আমরা মানবাধিকার পাবো, আইনের শাসন পাবো, আমাদের দেশ উন্নতির চরম শিখরে উঠে যাবে। কিন্তু তার পরিবর্তে কি হয়েছে? পরিবর্তে হয়েছে 25শে মার্চ যেভাবে সাধারণ মানুষের উপরে, নিরীহ ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপরে হামলা করছিল, ঠিক অনুরূপ ভাবে 5ই আগস্ট 2024 অনুরূপ ভাবে বাঙালি জাতির উপরে, স্বাধীনতার উপরে, আমার অস্তিত্বের উপরে আঘাত আসছে, একেবারে সেম ওয়েতে। ওরা সরাসরি গুলি করে মারছে, আর এরা মব ভায়োলেন্স করে বিভিন্ন ভাবে ওরা অজুহাত দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ওরা সাধারণ মানুষের উপরে ঝাঁপাই পড়ছে। এর ভিতরে খুব একটা পার্থক্য নেই। তখনও নারী নির্যাতন হয়েছে পাকিস্তান আমলে, 71-এ পাক বাহিনী করছে, আর এখনো এই জুলাই যোদ্ধারা নারী নির্যাতন করছে, নারী ধর্ষণ করছে, নারীকে অপমান করছে। পার্থক্য নাই পাকিস্তানি সেনা হানাদার বাহিনী আর এই জুলাই যোদ্ধাদের ভিতরে, কোনো পার্থক্য নাই। পাকিস্তান হানাদার বাহিনী হয়তো ভুলে গেছে বা তারা এখন অন্য কাজে নিহত, কিন্তু এরা ভুলে নেই। এরা সেই 54 বছর 55 বছর ধরে এরা এটাই লালন করছে যে আবার 25শে মার্চের মতো পাকিস্তান বাহিনী যেভাবে আক্রমণ করবে এরা সেইভাবে আক্রমণ করবে। এক বিশ্ব বাটপার, আপনার খুনি, প্রতারক, যে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে, আইনের শাসন দূরীভূত করছে, সেই এবং রিসেট বাটন চেপে যে স্বাধীনতার মূল যে সুর, মুক্তিযুদ্ধের চেতনা, এটা ভুলাই দেওয়ার জন্য একেবারে সাংগঠনিকভাবে, কালচারালি এবং ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে মেটিকুলাস ডিজাইন করে সে স্বাধীনতাটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। আর জুলাইয়ের এই জঙ্গি জিহাদি স্লাম ডগরা এটাকে কার্যকর করছে। সে মাঝে মাঝেই এটাকে আবার তারা যখন টায়ার্ড হয়ে গেছে আবার তাদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা পারো না, এলাকায় এলাকায় জোর করে করো। তো এই জুলাই হচ্ছে পাকিস্তানের যে ক্ষত, পাক বাহিনীর যে আমার মা বোনের ইজ্জত লুট করছে, এই জুলাই যোদ্ধারাও মা বোনের ইজ্জত লুট করছে। তারা যেমন আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে পাকিস্তান বাহিনী, জুলাই যোদ্ধা দেশটাকে ধ্বংস করে দিছে
ইউনূসের নেতৃত্বে দেশ বিক্রি করে দিছে। দেশের আর কোনো অস্তিত্ব নাই। এই দেশকে এখন আর কেউ ইজ্জত দেয় না। সবাই যে যার ওয়েতে এটাকে এখন লুটে পেটে খাওয়ার চেষ্টা করতেছে। এখন যারা ক্ষমতায় আসছে তারা ওই একই অবস্থা, যে তারা যে গণভবনটাকে যেভাবে, গণভবনটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, তা শুধু একটা না, গণভবন না, কত সকল প্রকার রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় উদ্যোগে যে স্ট্যাচু গুলো তৈরি হয়েছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু, মুক্তিযোদ্ধাদের বীরদের যে স্ট্যাচু, সেগুলো সব গুড়াই দিছে। সেই আফগান মোল্লা ওমরের বাহিনীর মতো, সেই বর্বর বাহিনীর মতো ওরা যেমন বুদ্ধ মূর্তিগুলো গুড়াই দিছিল, ঠিক সেই রকম আমাদের দেশের একেবারে তরতাজা ঐতিহ্যগুলোকে, আমাদের স্বাধীনতার মূল যে ভিত্তি, সেইগুলোকে ওরা আঘাত করছে, নাড়িয়ে দিয়েছে। তো এখন এইটার সাথে আমি পাক হানাদার বাহিনীর আক্রমণ, অত্যাচার, ধ্বংস, জেনোসাইড, এটার সাথে 16 আগস্টের, এই জুলাইয়ের যে মূল সুর, একই মূল সুর, এটাও ধ্বংসের জন্য, হত্যার জন্য, মানব জাতি ধ্বংসের জন্য এই জুলাই যোদ্ধারা, এই জুলাই চেতনা, ওরা বিপ্লব বলুক আর চেতনা বলুক একই জিনিস। এটা পাকিস্তান বাহিনীর চাইতে এরা কম যায়নি, আমি এইভাবেই এটাকে দেখি। তো এখান থেকে আজকে ওরা, আপনি দেখেন যে এই দেশ, সাধারণ মানুষ আহত, তাদের চোখের সামনে। আমরা তো দূরে আছি আর আমাদের নেতারাও বাইরে, ঢাকাতে বসে কিন্তু বিষয়টা দেখা যায় না যে কিভাবে আক্রমণটা হলো। গ্রামে গঞ্জে সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে। সেই পাক বাহিনী যেমন গ্রামে ঘুরে ঘুরে মানুষ মারছে, এরাও গ্রামে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিছে। এরা মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য, যে স্মৃতি স্তম্ভগুলো, সেগুলো সব গুড়াই দিছে, সব ভেঙে তছনছ করে দিছে। তো এইখানে সেলিম ভাই একটা কথা বলছে যে এখানে যে আমাদের সেনাবাহিনী যে দেশ রক্ষার জন্য কোরআন শরীফ হাতে নিয়ে যে শপথ নেয়, সেই শপথ আমাদের সেনাবাহিনী রক্ষা করে নাই, ব্রিজ করছে। এই শপথ তারা ভঙ্গ করছে, তারা রুখে দাঁড়ায়নি। এরা দেশটাকে যদি বাঁচানোর জন্য রুখে না দাঁড়ায়, তাহলে এই সেনাবাহিনী কি করবে বলেন? এই সেনাবাহিনী এত পয়সা করি খরচ করে এটাকে পালিয়ে পুষিয়ে লাভটা কি হবে? দরকার কি সেনাবাহিনীর? এই প্রশ্ন দরকার নাই, এই প্রশ্নটা কিন্তু আজকে আমি তুলিনি। এই প্রশ্নটা সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী, তারা সবাই তুলছে যে এই সেনাবাহিনীকে রেখে, যে সেনাবাহিনী আমার জাতির ঐতিহ্য রক্ষা করতে পারে না, আমার স্বাধীনতার মূল সুরটাকে রক্ষা করতে পারে না, স্বাধীনতা রক্ষা করতে পারে না, অলরেডি স্বাধীনতা তো আক্রান্ত। তো সেখানে তাদের সাথে মিলে যদি এই সেনাবাহিনী চলে, আবার শুনলাম আমাদের সেনাবাহিনী আবার কি করতেছে, তুরস্ক থেকে আবার ওই মৌলবাদ আমদানি করতেছে। সেলিম ভাইয়ের বক্তব্যে যা বোঝা গেল, তুরস্ক থেকে মৌলবাদ আমদানি করতেছে। এখানে উনি আবার সারা বাংলাদেশে আর্মির মাধ্যমে সব জায়গায় মৌলবাদী একটা বাহিনী গড়ে তোলার চেষ্টা করতেছে। এটা হচ্ছে জামাতের ডক্ট্রিন। জামাত কিন্তু যে এইবার যে পরাজিত হয়েছে, এই পরাজয় কিন্তু ওরা মেনে নেয়নি। ওরা কিন্তু আবার রুখে দাঁড়াবে, এবং এই ওয়াকারের কার্যকলাপ দেখে বোঝা যাচ্ছে যে সে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে জঙ্গি জেহাদিদের। তারা একটা আর্মির সাথে নিয়ে একসাথে এগোচ্ছে, এবং এতে করে আর্মির অনেক ইনোসেন্ট, আমাদের সেনাবাহিনীর অনেক লোক বিভ্রান্ত হবে যে তার সেনাপ্রধান যখন এটা করে। আর অবশ্যই যারা বিবেকবান তারা রুখে দাঁড়াবে, অবশ্যই রুখে দাঁড়াবে। তারা জানে যে আমাদের দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা, আমাদের দায়িত্ব জামাতের আদর্শ বাস্তবায়ন নয়। এইটা আপনার বিরাট একটা শ্রেণী, কিছু লোককে বিভ্রান্ত করতে পারবে ওয়াকার আর্মির ভিতরে, কিন্তু সকল আর্মিকে বিভ্রান্ত করতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্লাস শেখ হাসিনা আসছে, শেখ হাসিনার আসাটা, আগমনটা ইনএভিটেবল হয়ে গেছে, আসতেই হবে তাকে।
এবং সে আসবেই, আল্লাহর রহমতে সে আসবেই। এবং সে আসা মানেই হচ্ছে এই অসুর, এই দস্যু, এই তস্কর, এই জঙ্গি জেহাদি এরা ভেসে চলে যাবে, বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এদের আর বঙ্গোপসাগর ছাড়া আর কোনো জায়গা নেই। কারণ ওরা ভারতের বিরুদ্ধে বহু আগে যুদ্ধ ডিক্লেয়ার করে দিছে। হ্যাঁ পারে, ভারতের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করতে পারে, কিন্তু তাছাড়া পালানোর আর জায়গা নেই। শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসছে, এই জন্য সরকারের ভিতর কাঁপুনি শুরু হয়ে গেছে। বিভিন্ন চোর, ডাকাত, বদমাইশ, জঙ্গি, জেহাদি, জামাত, স্বাধীনতা বিরোধী এদেরও কাঁপন শুরু হয়ে গেছে। তো শেখ হাসিনাকে আল্লাহর রহমত আছে, একটা এমন দেশ যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা এইভাবে কয়েকজন তস্করের জন্য, ইউনূসের একজন বাটপাড়ের কারণে সে কোনো কথাই তো বলতে পারেনি। কি করবে সে? কিছুই বলতে পারেনি। তলে তলে কিছু করার চেষ্টা করে, মাঝখানে রাষ্ট্রটা, দেশটাকে অন্য দেশের কাছে বিক্রি করে দিছে। দেশটাকে একটা ভারতের সাথে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে দিছিল, যাতে দেশটা ধ্বংস হয়ে যায়। স্বাধীন দেশ তো ইউনূস চায় নেই। স্বাধীন দেশ যেমন জামাত চায় নেই, জামাত যেমন এই দেশ ধ্বংস হয়ে গেলে সে যেই দখল করে নেক, জামাত পুলকিত হবে যে স্বাধীন দেশ তো নাই। এইরকম অ্যাটিটিউড আমরা জামাতের ভিতরে লক্ষ্য করছি, জঙ্গি জেহাদিদের ভিতরে একই অ্যাটিটিউড। তো এই অ্যাটিটিউড বাংলার মানুষ বুঝতে পারছে। বাংলার মানুষ এই ইউনূসের 18 মাসে হাড়ে হাড়ে টের পাইছে যে এই ইউনূস কি ইউনূস, এই জামাত কি জামাত, এই জামাত কোন ইসলাম, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। যার জন্য সাধারণ মানুষ শেখ হাসিনাকে রাখছে তাদের ত্রাতা, তাদের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের একমাত্র মুক্তিদাতা শেখ হাসিনা। তার জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা শীঘ্রই আসবে, তার আগমন কেউ ঠেকাই রাখতে পারবে না। ধন্যবাদ। একদম। আমি সেলিম ভাই, আমি এখানে একটু একটা অ্যাড বিষয়, করি। সেলিম ভাই একটা বিষয় আমি আপনার প্রশ্ন করি, আপনি এড করেন শুধু, আমি প্রশ্ন করি। হ্যাঁ। এই যে গণভবন, শরীফ ভাই যে প্রসঙ্গটা তুলছিলেন, গণভবন রাষ্ট্রের সম্পদ, এই গণভবনে এটা কি হচ্ছে? মানে পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত নাকি? না, এটা তো বলবো আমি, যেটা যে মৌলানা ওয়াকারুজ্জামানের কথা, ওয়াকারুজ্জামান যে তার ওথ, যেটা আমি আগে বললাম, এবং শরীফ ভাই এই যে কোরআনের হাত নিয়ে তারা ওথ নিয়েছে, টু প্রোটেক্ট দ্য কান্ট্রি, প্রোটেক্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রোটেক্ট দ্য প্রাইম মিনিস্টার, প্রোটেক্ট দ্য ডিফেন্স মিনিস্টার। তো এই যে প্রোটেকশনটা দেওয়া, সেটা তারা দেয়নি। গণভবন একটা রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদটাকে আর্মিদের উচিত ছিল প্রোটেক্ট করা। এইটা যে রেট লুজ করে দিল পাবলিকের হাতে, পাবলিক তো তখন জঙ্গলি হয়ে গেছে এবং মনে করছে এই গণভবন থেকে ওদের অনেক কিছু পাবে। কি পেয়েছে তারা? মূলা পেয়েছে, খরগোশ পেয়েছে, মুরগি পেয়েছে, মাছ পেয়েছে এবং আন্ডারগার্মেন্টস পেয়েছে প্রধানমন্ত্রীর। এগুলা নিয়ে তো তারা ডিসপ্লে করেছে। করে কি করেছে? তারা পৃথিবীর কাছে বাঙালি জাতিকে নিচু নামিয়েছে, নিজের দিকে নিয়ে গেছে। তো এই যে তাদের যে মানসিকতাতে বোঝা যাচ্ছে। এখন এখানে আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, শরীফ ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে, যেটা আমি আজকে টপিকে আনিনি, আমি সব জায়গাতেই বলেছি, আছে 1972 সালের থেকে, তখন আমার 22 বছর বয়স, তখন থেকে আমি, এবং আছে আমার বন্ধু শেখ কামালেরও জন্মদিন, আমি তাকে বলেছিলাম যে আর্মিতে তুমি জয়েন করছো ভালো কথা, কিন্তু আমাদের কি আর্মি আদৌ দরকার আছে? আমাদের আমাদের আর্মি কিসের জন্য দরকার? আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে আমরা একটা হোয়াইট এলিফ্যান্টকে পুষছি। সোজা কথা, এই সাদা হাতির পিছে যে পরিমাণ টাকা খরচা হয়, এই টাকা যদি গত 54 বছরে এই টাকাটা যদি এডুকেশনের পিছনে খরচ হতো, স্বাস্থ্য খাতে খরচ হতো, তাহলে লোকজন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা সিঙ্গাপুর, মালয়েশিয়া যেত না, ইন্ডিয়া যেত না চিকিৎসা করতে। এই চিকিৎসাটার অবস্থা এখানেই ভালো। একটা সময় হচ্ছে নেপাল, এখনো আসে যদিও খুব কম, নেপাল এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, এখান থেকে ছেলেপেলেরা পড়তে হতো। আমরা যখন ছাত্র ছিলাম 72-এর দিকে, শেষের দিকে 75 সালে তো পাশ করেই বেরোলাম। তো তখনকার টাইমে দেখা গেছে যে ওখানে মালয়েশিয়ান স্টুডেন্টরা পড়তো এবং বিদেশি স্টুডেন্টরা পড়তো। সেইটা আসা বন্ধ হয়ে গেল কেন? 75 সালের পর থেকে। এই যে আর্মি, এই আর্মি আমাদেরকে কি উপকার করেছে, এইটা আমি প্রশ্ন রাখি সবসময়। একজন অর্থনীতিবিদ হিসেবে আমার প্রশ্ন, যে ট্যাক্স পেয়ারের মানি দিয়ে
আপনারা কাকে পুষছেন? ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে, হার্ডলি 5 মিনিট টিকতে পারবে। মায়ানমারের সাথে যুদ্ধ করবে, 1 ঘন্টা টিকতে পারবে। আর কার সাথে যুদ্ধ করবে তারা? আমরা তো দামি দামি এয়ারফোর্স প্লেনই বা কিনছি কেন? আমরা দামি দামি ট্যাঙ্ক এগুলো করছি। ঢাকা শহরের একরের পর একর জমি নিয়ে বসে আছে, এই গলফ খেলতেছে এরা, এইসব আর্মি অফিসার গুলা আরামে আছে, তারা এলিট ফোর্স হয়ে গেছে, এলিট। আর আমাদেরকে বলে তারা ব্লাডি পাবলিক, ব্লাডি সিভিলিয়ান বলে আমাদের। ব্লাডি হ্যাঁ, ব্লাডি সিভিলিয়ান। তো এই যে যে প্রশ্নটা তুমি করলে বিপুল আমাকে, যে ভাই ছোট ভাই আমার যে প্রশ্নটা করলো যে গণভবনকে কেন প্রোটেক্ট করে,